ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ স্যার ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমাদের সামনেই কিন্তু এসএসসি জিডি এক্সাম। খুব একটা বেশি দিন দেরি নেই, মোটামুটি অ্যারাউন্ড 1 মান্থও বলা যেতে পারে না, মোটামুটি 20 দিন মতো বাকি আছে। তো সমস্ত স্টুডেন্টের মধ্যেই একটা কমন ভয়, একটা কমন সমস্যা, সেটা হচ্ছে মেন্সুরেশন নিয়ে। কিন্তু বর্তমানে যা কোশ্চেনের ট্রেন্ডিং, মেন্সুরেশনের কোশ্চেন 20টার মধ্যে কিন্তু অবশ্যই একটা থেকে দুটো দুটো অবশ্যই কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা শিফটে। আর যে এরিয়াটা, এই যে মেন্সুরেশন এরিয়াটা, সেটা সবার কিন্তু একটা কমন প্রবলেম। সেই কারণে আমি ঠিক করেছি যে এসএসসি জিডিতে 2018 থেকে শুরু করে 2025 পর্যন্ত যত প্রশ্ন, মেন্সুরেশন বাংলাতে বলা হচ্ছে পরিমিতি, যত প্রশ্ন এসছে সমস্ত কোশ্চেন টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন আমি করানোর চেষ্টা করব। হয়তো সবকটা কোশ্চেন কমপ্লিটও হয়ে যাবে পরীক্ষা শুরু হওয়ার আগে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব বা যে চ্যাপ্টারের পিওয়াই কিউ করাবো, সেটা হলো কিউবয়েড। ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে ঘনক এবং আয়ত ঘনক। ঠিক আছে, তো আজকে মেনলি শুরু হতে চলেছে পরিমিতির অ্যাকচুয়ালি দুটো পার্ট, একটা হচ্ছে 2D মেন্সুরেশন আর একটা 3D মেন্সুরেশন। আজকে শুরু করতে চলেছি 3D মেন্সুরেশনের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হলো কিউবয়েড। তো এই কিউবয়েড চ্যাপ্টারে 2018 থেকে শুরু করে 2025 পর্যন্ত যত প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন এই একটা ভিডিওর মধ্যে আমি সলভ করাবো। ঠিক আছে, তার সাথে সাথে যতটুকু থিওরি প্রয়োজন ততটুকু থিওরি আমি বলবো, কারণ এটা কিন্তু কোনো কনসেপ্টের ক্লাস নয়। ওকে, এটা পিওয়াইকিউ এর সলিউশনের ক্লাস। তো সেই পিওয়াইকিউ এর সলিউশন, প্রত্যেকটা সলিউশন আমি করাবো। আর যে যে সূত্রগুলো প্রয়োজন এই চ্যাপ্টারটা করার জন্য, সেই সূত্রগুলো নিয়েও একটু সংক্ষেপে আমি ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারটার শুরুতেই যেটা আমাদের জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অয়েলার্স ফর্মুলা। এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তো দেখো, যে কোনো একটা 3D ফিগার তোমার চোখের সামনে, তুমি যে ফিগারটাই দেখছো, তোমার চোখের সামনে মোবাইল আছে, যে মোবাইলটাতে তুমি ভিডিও দেখছো, তোমার বই আছে, প্রত্যেকটা ফিগারই কিন্তু এক একটা 3D ফিগার। ঠিক আছে, তাদের 3টে ডাইমেনশন আছে। একটা হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ। 3টে ডাইমেনশন আছে, তাই তাকে বলা হচ্ছে একটা 3D ফিগার, 3 ডাইমেনশনাল ফিগার। যদি দুটো ডাইমেনশন থাকে, যদি দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তখন সেটাকে বলা হবে 2D ফিগার। ঠিক আছে, আর কি কি থাকে? একটা 3D ফিগারের মধ্যে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, তার সাথে সাথে থাকে শীর্ষবিন্দু থাকে, তল থাকে এবং ধার, ধার যেটাকে বলা হচ্ছে বাহু থাকে। ঠিক আছে, এবার যে কোনো একটা থ্রি ডি ফিগারের শীর্ষবিন্দু, তল এবং ধারের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ভি প্লাস এফ মাইনাস ই ইজ ইকুয়াল টু অলওয়েজ 2 হয়। ভি কি? ভি হচ্ছে ভার্টেক্স, মানে শীর্ষবিন্দু। এই যে শীর্ষবিন্দু, একে ভি দিয়ে ডিনোট করা হয়। তল, তলকে ইংলিশে বলা হয় ফেস, যাকে এফ দিয়ে ডিনোট করা হয়। ধার, ধারকে ই দিয়ে ডিনোট করা হয়। আর এদের মধ্যে একটা সম্পর্ক, সেটা কি? সেটা হচ্ছে ভি প্লাস এফ মাইনাস ই ইজ ইকুয়াল টু অলওয়েজ 2 হয়। বিজ্ঞানী অয়েলার, ম্যাথামেটিশিয়ান অয়েলার এটা প্রতিষ্ঠা করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় অয়েলার্স ফর্মুলা। ঠিক আছে, ভি প্লাস এফ মাইনাস ই ইজ ইকুয়াল টু 2। যে কোনো একটা, যদি আমি এই ঘনক এবং আয়তঘনক যদি নেই, তাহলে ভালো করে চেক করে দেখবে তার শীর্ষবিন্দু, ঘনকের ক্ষেত্রে শীর্ষবিন্দু কিন্তু 8টা, ধার কটা? ধার হচ্ছে 12টা, তল কটা? তল হচ্ছে 6টা। এবার এখানে দেখো, ভি প্লাস এফ মাইনাস ই ইজ ইকুয়াল টু করে দেখো, ভি কত? ভি হচ্ছে 8 মাইনাস ই মানে 12 প্লাস 6। তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে -4, 6 থেকে যদি 4 বাদ দিয়ে দিই, দেখো 2 আসছে। একইভাবে কিন্তু আয়ত ঘনকের ক্ষেত্রেও সেটা সত্য হবে। ওকে, পরে নেক্সট স্লাইডগুলোতে আছে একটা ঘনক কেমন দেখতে, একটা আয়তঘনক কেমন দেখতে, সেটা দেখলে তোমাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে, ভালো করে দেখো, এটা কি? এটা হচ্ছে একটা আয়তঘনক। আয়তঘনক এবং ঘনক দুটোর যে ছবি, দুটোর যে ফিগার, সেটা কিন্তু অলমোস্ট সেম। একটাই ডিফারেন্স, ডিফারেন্সটা কি? পরিষ্কার জেনে রাখো, আয়তঘনকের যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহু কিন্তু আলাদা আলাদা।
ঠিক আছে? প্রত্যেকটা বাহু কিন্তু মানে আলাদা আলাদা বলতে কি কি আছে, লেন্থ আছে, এটাকে বলা হয় লেন্থ, এটাকে বলা হয় লেন্থ, এটাকে বলা হয় ব্রেথ, আর এটাকে বলা হয় হাইট। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লেন্থ, যেটাকে এল দিয়ে ডিনোট করা হয়, এটাকে বি দিয়ে ডিনোট করা হয় ব্রেথ, আর এটাকে এইচ দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো এই যে আয়তঘনকের ক্ষেত্রে ন্যাচারালি কি হয়, এল, বি আর এইচ এরা কিন্তু পরস্পরের সাথে সমান হয় না। ওকে, এমন হতে পারে যে দুটো সমান হয়ে গেল কিন্তু একটা সমান হলো না, সেটাও কিন্তু একটা রেয়ার কেস, কিন্তু দেখা যায়। ন্যাচারালি কি হয়, এই লেন্থ, ব্রেথ আর হাইট এটা আয়তঘনকের ক্ষেত্রে কিন্তু সমান হয় না, কিন্তু ঘনকের ক্ষেত্রে লেন্থ, ব্রেথ এবং হাইট সমান হয়। এটাই হচ্ছে ঘনক এবং আয়তঘনকের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য, এছাড়া আর কোনো রকম কোনো পার্থক্য নেই। ওকে, বোঝা গেল? এবার দেখো এই যে আয়তঘনক এর কতগুলো তল আছে, টোটাল 6টা তল আছে, লিখে দিয়েছি। কতগুলো ভার্টেক্স আছে, ভার্টেক্স মানে কি, এই যে শীর্ষবিন্দু, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, এরকম চারটে আছে, পিছন দিকেও আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে টোটাল কতগুলো ভার্টেক্স হলো, টোটাল ভার্টেক্স হলো 8টা। কতগুলো ফেস আছে, দেখো 6টা ফেস আছে, উপরে একটা, নিচে একটা, ঠিক আছে, দুই সাইডে দুটো, চারটে হলো, সামনে পিছনে একটা, আবার এইদিকে সামনে একটা আছে। এটা কিন্তু একটা 3D ফিগার। ওকে, তাহলে কতগুলো ফেস, টোটাল আছে 6টা ফেস। আর কি আছে, আর 12টা এজ আছে, 12টা ধার আছে। যদি ভালো করে গুণে দেখো, ধরো এই একটা, দুটো, ঠিক আছে, তিনটে, চারটে, চারটে ধার, ওদিকে আবার চারটে আছে, চারটে চারটে 8টা, ঠিক আছে, আবার এখানে দুটো, এই একটা ধার, এই একটা ধার, কটা হলো, 10টা, আবার এই একটা ধার, আবার এই একটা ধার, তাহলে আরও চারটে চলে আসলো, টোটাল কত হলো, টোটাল হলো 12টা। ওকে, তো কি হলো, আলটিমেট আমাদের মনে রাখতে হবে যে একটা কিউবয়েড বা একটা কিউবের ক্ষেত্রেও কিন্তু একই, বা একটা ঘনক বা একটা আয়তঘনকের ক্ষেত্রে তার তলের সংখ্যা হচ্ছে 6টা, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা, এবং ধার বা বাহুর সংখ্যা হচ্ছে 12টা। ওকে, এইবার একটু ফর্মুলাগুলো আমরা দেখে নেই। যে একটা আয়তঘনকের যদি দৈর্ঘ্য এল হয়, ক্যাপিটাল এল হয়, প্রস্থ যদি ক্যাপিটাল ডব্লিউ হয়, আর উচ্চতা যদি ক্যাপিটাল এইচ হয়, তাহলে কি হবে, তাহলে আয়তন হবে জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ। এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, 2 × L × W প্লাস ডাব্লিউ ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ। এল, ডাব্লিউ আর এইচ কে কে, এল হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ডাব্লিউ, উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, এটাকে বড় হাতের এল ডব্লিউ এইচ দিয়েও ধরা হয়, বা এটাকে এল বি এইচ দিয়েও কিন্তু ধরা হয়। দৈর্ঘ্যকে এল দিয়ে ডিনোট করা হয়, প্রস্থকে বি দিয়ে ডিনোট করা হয়, আর উচ্চতাকে স্মল এইচ দিয়েও ডিনোট করা হয়, এইভাবেও ডিনোট করা হয়। ঠিক আছে, এখানে আমি প্রস্থকে ধরেছি ডাব্লিউ, প্রস্থকে কিন্তু বিও ধরা যেতে পারে, স্মল বিও ধরা যেতে পারে। আর কর্ণের দৈর্ঘ্য কী হবে, কর্ণের দৈর্ঘ্য হবে √L² প্লাস W² প্লাস H²। এক কথায় √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আর চার দেওয়ালের ক্ষেত্রফল কি, 2 × L প্লাস ডাব্লিউ ইন্টু এইচ, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা কি, যদি কোনো আয়তঘনকের তিনটে সংলগ্ন তলের ক্ষেত্রফল যথাক্রমে XY Z হয়, তাহলে তবে তার আয়তন হবে গুণফলের বর্গমূলের সমান, অর্থাৎ আয়তন V হবে √of XYZ। ঠিক আছে, সংলগ্ন তল মানে কি, সংলগ্ন তল মানে হচ্ছে, যদি একটু বুঝতে পারো তো ভালো, আর না বুঝলে ডিরেক্ট মুখস্থ করবে। ধরো এই যে এক একটা কোণা, এই যে এক একটা কোণা, এই এক একটা কোণার সাথে কিন্তু তিনটে তল যুক্ত হয়ে আছে। ঠিক আছে, তিনটে তল যুক্ত হয়ে আছে। তো এই যে তিনটে তল এই একটা কোণার সাথে যুক্ত হয়ে আছে, সেই তিনটে তলকে কিন্তু পরস্পরের সংলগ্ন তল বলা হয়। এইবার সেই সংলগ্ন তলের ক্ষেত্রফলগুলো যদি দেওয়া থাকে যথাক্রমে XYZ, তাহলে তাহলে ওই আয়তঘনকটির ওই আয়তঘনকটির আয়তন কি হবে, আয়তন হচ্ছে √of XYZ, যেখানে XYZ কি, ওই তিনটে সংলগ্ন তলের ক্ষেত্রফল। ওকে, বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট এবার ঘনক সম্পর্কে আমরা জানবো।
একদম সেম, ঘনকার আয়তঘনক একদম সেম আমি বললাম, কিন্তু এখানে কি হয়, এখানে লেন্থ, ব্রেথ এবং হাইট, বা এখানে যেভাবে তিনটে সেম হয়, বা ক্যাপিটাল এল ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এখানে লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটে সেম হয়। এখানেও লিখে দিই, নাহলে বুঝতে সমস্যা হবে। এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এল ডাব্লিউ আর এইচ, এরা পরস্পরের সাথে কখনো সমান হবে না। ঠিক আছে, আর এখানে কি হবে, লেন্থ, ব্রেথ এবং হাইট, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবসময় সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। সেই কারণে প্রতিটি বাহুকে আমি কি ধরে নিয়েছি, প্রত্যেকটা বাহুকে আমি স্মল এ ধরে নিয়েছি। ওকে, এবার ফর্মুলাগুলোও কিন্তু আলটিমেট সবই সেম। এখানে যে ফর্মুলা আমরা এখানে যে ফর্মুলাগুলো আমরা শিখলাম, প্রত্যেকটা ফর্মুলাতে এই যে এল ডব্লিউ এইচ এর স্থানে যদি তুমি এ পুট করে দাও, তাহলে ঘনকের ক্ষেত্রে এক একটা করে ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, তো দেখে নেই ঘনকের আয়তনের ফর্মুলা কি, এ কিউব মানে বাহুর কিউব। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 6 × a² মানে 6 × বাহু স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 × বাহু স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, a√3 বা √3 × a। ঠিক আছে, তো মোটামুটি থিওরিটার একটা সামারাইজ আমরা করলাম। ওকে, চলো এবার আমাদের মূল যে উদ্দেশ্য, অঙ্ক করা। চলো, অঙ্ক যখন আমি করব, অঙ্ক করলে কিন্তু তোমাদের ধারণাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ঘনকের অঙ্ক করব, তারপরে আমরা করব আয়তঘনকের অঙ্ক। ওকে, চলো প্রথম অঙ্কটা কি বলছে দেখো। বলছে একটি ঘনকের একটি ঘনকের প্রান্ত 19 সেন্টিমিটার, মানে একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 19 সেন্টিমিটার। তাহলে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঠিক আছে, মানে মোট পৃষ্ঠ মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পড়েছি? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 × a²। এ কি, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 19। তাহলে কি হবে, 6 × 19 অর্থাৎ 6 × 19 করলে কত হয়, 361। ওকে, তাহলে কত হচ্ছে, 6 × 1 = 6, 6 × 6 = 36, 6 হাতে 3, 3 × 6 = 18, আর 3 = 21। এত কি হবে, এত হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তার মানে অ্যান্সার হবে 2166 সেন্টিমিটার স্কোয়ার। হয়ে গেল প্রথম অঙ্ক। কবে এসেছিল দেখো, এসএসসি জিডি 6 ফেব্রুয়ারি 2025 এসেছিল, শিফট 3-তে। ওকে, নেক্সট কি বলছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? মানে যেটাকে বলা হচ্ছে ল্যাটেরাল সারফেস এরিয়া, পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল। তো পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি শিখেছি, 4 × বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি শিখেছিলাম, 6 × বাহু স্কোয়ার। আর ঘনকের পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 × বাহু স্কোয়ার। তাহলে 4 বাহু কত, বাহু হচ্ছে 14, তার স্কোয়ার। তার মানে 4 × 14 স্কোয়ার মানে হচ্ছে 196। তাহলে কত হবে, 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 19 = 76, আর 2 = 78, 784। এত কি হবে, এত সেন্টিমিটার স্কোয়ার। তো অ্যান্সার বি, 2-এর বি। ঠিক আছে, নেক্সট কি বলছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকটার পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? একদম আগের অঙ্কটার মতো, 4 × বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4, বাহু কত, বাহু হচ্ছে 13, মানে 4 × 13²। তাহলে 4 × 13² কত হচ্ছে, 169। তাহলে 4 নং 36, 6 হাতে 3, 4 ষোলং 64, আর 3 = 67, অর্থাৎ 7676, 3, 3-এর দাগের সি অ্যান্সার। কবে এসেছিল, 2024-এ এসেছিল। বলছে একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল যদি 726 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে ঘনকটার আয়তন কত হবে? মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি জানি, 6 × বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল।
তো এটার ভ্যালু কত বলে দিয়েছে, 726। ওকে, এখান থেকে ইজিলি এর ভ্যালু চলে আসবে, 6 দিয়ে যদি কেটে দিই কী হবে, 6 বারম 72, 6 6। তাহলে কি আসলো, এ স্কোয়ার মানে হচ্ছে 121। তাহলে কার স্কোয়ার করলে 121 হয়, 11 স্কোয়ার করলে, তাহলে এর ভ্যালু কত হচ্ছে, 11। তো এটা কি চলে আসলো, এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য চলে আসলো। কিন্তু বাহুর দৈর্ঘ্য তো জানতে চাইনি, কি জানতে চেয়েছে না ঘনকের আয়তনটা জানতে চেয়েছে। তাহলে আয়তন কি হয়, ঘনকের আয়তন কি হয়, বাহু তার কিউব করলেই আয়তন চলে আসবে। তাহলে এদিকেও কিউব হবে, তো 11 কিউব করলে কত হয়, 1331 এত সেন্টিমিটার কিউব। অ্যান্সার পি হয়ে গেল। নেক্সট বলছে যদি একটি ঘনকের 4 বি, ঠিক আছে, যদি একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 600 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে ঘনকটার আয়তন কত হবে। তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, সেটার ভ্যালু কত দেওয়া আছে, 600। তাহলে এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু কত আসবে, 100। তো এর ভ্যালু কত আসবে এখান থেকে, 10। বার করতে বলেছে আয়তন, তাহলে এর কিউব করে দিতে হবে, বাহুর কিউব করে দিতে হবে। তাহলে 10 কিউব, তাহলে 10 কিউব করলে 1-এর পিঠে 3টে শূন্য, অর্থাৎ অ্যান্সার এ, 5-এর এ। তারপর বলছে যদি একটি ঘনকের দীর্ঘতম কর্ণ √432 সেন্টিমিটার হয়, তাহলে আয়তন কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়, a√3 মানে বাহু√3। তো এখানে কি দেওয়া আছে, a√3 ভ্যালু দেওয়া আছে √432। তো এবার এখান থেকে এর ভ্যালু কিভাবে বার করব দেখে নাও। এই ভিতরে যেটা আছে 432কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, যদি 432কে আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3×14=42, 3×4=12, 144। মানে 432কে লেখা যেতে পারে 3 × 144, এটা লেখা যেতে পারে। তাহলে a√3, এবার 144 যদি রুট থেকে বাইরে বেরোয় কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। 12 স্কোয়ার করলে হয় 144, 12√3। তাহলে উভয় দিক থেকে √3 ক্যান্সেল আউট, এর ভ্যালু কত চলে আসছে, 12। জানতে চেয়েছে আয়তন কত হবে, তাহলে এর ভ্যালু 12, তার মানে বাহু কত, 12। তাহলে বাহুর যদি কিউব করে দেই তাহলে এই আয়তন চলে আসবে। তাহলে 12 কিউব কত হয়, 1728 সেন্টিমিটার কিউব। তাহলে অ্যান্সার কি হবে, 6-এর এ। নেক্সট বলছে একটি ঘনকে স্থাপন করা যেতে পারে এমন দীর্ঘতম রডের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। দেখো এই যে দীর্ঘতম রডের দৈর্ঘ্য মানেই কিন্তু সেটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের কথাই বলা হচ্ছে। তাহলে ঘনকটার আয়তন কত, ঠিক আছে, তাহলে দীর্ঘতম রড যা, কর্ণের দৈর্ঘ্যও তাই ঘনকের। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, a√3 মানে বাহু√3, তার ভ্যালু দেওয়া আছে কত, 50√3। উভয় দিক থেকে √3 ক্যান্সেল আউট, এর ভ্যালু কত চলে আসছে, বাহুর দৈর্ঘ্য চলে আসছে 50। তাহলে আয়তন কত হবে, উভয় দিকে কিউব করে দেব, 50-এর কিউব। তাহলে 50-এর কিউব কত হবে, 5-এর কিউব করলে হয় 125, আর তার পিঠে 3টে শূন্য বসে যাবে। তাহলে অ্যান্সার সি, 7-এর সি। তারপর কি বলছে, এটাও একদম সেম অঙ্ক। একটি ঘনকে স্থাপন করা যেতে পারে এমন দীর্ঘতম রডের দৈর্ঘ্য 8√3, তাহলে ঘনকের আয়তন কত হবে। তো সেম কাজ করব, a√3 ইকুয়াল টু 8√3, তাহলে √3 ক্যান্সেল আউট, এর ভ্যালু কত আসছে, 8। এবার উভয় দিকে কিউব করে দেব, তাহলে a কিউব ইকুয়াল টু 8-এর কিউব, আর 8-এর কিউব মানে কত হয়, 512। তো অ্যান্সার সি, 8-এর সি। নেক্সট বলছে একটি ঘনকের প্রান্ত যদি 3 গুণ করা হয়, তাহলে আয়তন তার মূল আয়তনের কত গুণ হবে। ঠিক আছে, প্রান্ত বা এজ বা ধার। তাহলে আমি ধরে নিচ্ছি আগে একটা ঘনকের ধার ছিল 1, এখন হয়ে গেছে তার 3 গুণ। ঠিক আছে, তাহলে আগে যদি 1 ধার হয় বা এজ যদি 1 হয়, তাহলে ভলিউম কত হবে,
ভলিউম কত হবে? এর যা ধার যা বাহুও তাই। তাহলে আগে ছিল বাহু 1, এখন বাহু 3 গুণ হয়ে গেছে, তাহলে এখন বাহু হয়েছে 3। তাহলে আগে যদি বাহু 1 থাকে তাহলে আয়তন কত হবে? এটা হচ্ছে এ। তাহলে এখন আয়তন কত হবে? 1 কিউব। ঠিক আছে। আর যখন বাহুটা 3 গুণ হয়ে গেল, মানে বাহুটা যখন 3 হয়ে গেল, তখন আয়তন কত হবে? তখন আয়তন হবে হচ্ছে 3 কিউব। ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি আয়তন 1 থেকে বেড়ে হয়ে যাচ্ছে 27। তাহলে কত গুণ হচ্ছে আয়তন? আয়তন হয়ে যাচ্ছে 27 গুণ। ঠিক আছে। তাহলে দেখো, বাহু যখন 3 গুণ হচ্ছে, আয়তন হয়ে যাচ্ছে তখন কত? 27 গুণ। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 9 সি। নেক্সট বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 125:216, তাহলে ঘনকের বাহুর অনুপাত কত? যদি এই রকম আয়তনের অনুপাত বলে দেয়, আগেরটাতে কিন্তু বাহুর অনুপাত ছিল। ঠিক আছে। আগেরটাতে দেখো বাহুর অনুপাত ছিল, আয়তনের অনুপাত বার করেছিলাম, কি করেছিলাম? কিউব করেছিলাম। তাহলে বাহুর অনুপাত থেকে যদি তাহলে আয়তনের অনুপাত থেকে যদি বাহুর অনুপাতে আসতে হয়, তাহলে কি করতে হবে? কিউব রুট করতে হবে। ঠিক আছে। তাহলে আয়তনের অনুপাত কি বলেছে? 125:216। ওকে। আসতে হবে কোথায়? বাহুর অনুপাতে। তাহলে কি করতে হবে? কিউব রুট করে দিতে হবে। 125-এর কিউব রুট করতে হবে, আর কি করতে হবে? 216-ও কিউব রুট করতে হবে। তো 125-এর কিউব রুট মানে কি? মানে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 125 পাবো? সেটা কি? 5। 5কে 3 বার গুণ করলে 125। আর 216 কিউব রুট অফ 216, তার মানে কি? কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 216 পাবো? সেটা হচ্ছে 6। তাহলে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হচ্ছে? 5:6। অ্যান্সার এ, 10-এর এ। নেক্সট তারপরে 11 দাগ বলছে দুটো ঘনকের আয়তন যদি 64:343 হয়, তাহলে বাহুর অনুপাত কি হবে? তো এখানে জাস্ট ঘনকের আয়তন বলে দিয়েছে, ভিটা বলে দিয়েছে 64:343। তাহলে আয়তন থেকে বাহুর দৈর্ঘ্যে আসতে হবে, কি করতে হবে? কিউব রুট করতে হবে। তাহলে 64-র কিউব রুট করতে হবে এদিকে, আর কি করতে হবে? 343-এর কিউব রুট করতে হবে। তাহলে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 64 আসে? 4। আর কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 343 আসে? সেটা হচ্ছে 7। তাহলে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 4:7। হয়ে গেল। একদম লেটেস্ট কোশ্চেন, দেখো 2024-এ এসছিল। এবার কি বলছে? যে যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি শক্ত ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন শক্ত ঘনক তৈরি করা হলো। নতুন শক্ত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, শুধু ঘনক আয়তঘনকের ক্ষেত্রে নয়, যখনই এই রকম গলানোর কথা বলবে, যে 4টে 5টা বস্তুকে গলিয়ে একটা নতুন বস্তু তৈরি করা হলো, তার মানে কি? তার মানে ওই যে 4টে 5টা বস্তু ছিল, ওই যে 5টা বস্তু, ধরো 5টা বস্তুকে গলিয়ে একটা নতুন বস্তু তৈরি করা হলো, তার মানে কি? তার মানে ওই যে 5টা বস্তুকে গলানো হয়েছে, ওই যে 5টা বস্তুর মোট যে আয়তন, সেটা যে নতুন বস্তুটা তৈরি হলো 5টা বস্তুকে গলিয়ে, সেই বস্তুর আয়তনের সাথে কিন্তু সমান হবে। ঠিক একইভাবে এখানে যে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টে ধাতব ঘনক আছে, এই 3টে ধাতব ঘনকের মোট যে আয়তন যা হবে, এদেরকে গলিয়ে যে নতুন শক্ত ঘনকটা তৈরি করা হয়েছে, তার আয়তনও কিন্তু সেম হবে। ঠিক আছে। তার মানে দুদিকের আয়তন কিন্তু সেম হবে। ওকে, বোঝা গেল? তাহলে দেখো কি বলেছে, যে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টে ঘনককে গলানো হচ্ছে। তাহলে এদের মোট আয়তন কত? এদের মোট আয়তন কত? প্রথম ধাতব ঘনকটার আয়তন কত? 6 কিউব। তারপরেরটার আয়তন কত? 8 কিউব। তারপরেরটার আয়তন কত? 10 কিউব। তাহলে এই 3টে ধাতব ঘনকের টোটাল আয়তনটা চলে আসলো। এটা কার সাথে সমান হবে? এটা সমান হবে নতুন যে শক্ত ঘনকটা তৈরি হলো, তার আয়তনের সাথে সমান হবে। ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি
যে তার বাহুর দৈর্ঘ্য এ, তাহলে তার আয়তন কত হবে? তার আয়তন হবে হচ্ছে এ কিউব। ঠিক আছে, তাহলে এখানে 6-এর কিউব করলে কত হয়? 216। 8-এর কিউব করলে কত হবে? 512। আর 10-এর কিউব করলে কত হবে? 1000। ঠিক আছে, এটা ইকুয়াল টু এ কিউব। তাহলে এখানে কত হচ্ছে? 500, 700, 728, মানে এ কিউব ইকুয়াল টু কত আসছে? 1728। তাহলে কার কিউব করলে 1728 হয়? 12। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। তার মানে নতুন যে ঘনকটা তৈরি হলো, নতুন যে শক্ত ঘনকটা তৈরি হলো, তার বাহুর দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। নেক্সট কি বলছে? বলছে যে প্রথমটির পরের দ্বিতীয়টি এবং দ্বিতীয়টির পরের তৃতীয়টি ধাঁচে 5 সেন্টিমিটার বাহুর 3টে ঘনক একে অপরের সাথে সংযুক্ত করা হয়েছে। ফলস্বরূপ ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। ছবিটা তাহলে আঁকলে বোঝা যাবে যে 3টে ঘনক আছে। ঠিক আছে, ধরো এই একটা ঘনক। ঠিক আছে, আর প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার। এই একটা ঘনক যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই রকম আরও দুটো ঘনককে এই ঘনকটার সাথে যুক্ত করা হচ্ছে, মানে 3টে ঘনককে একদম পাশাপাশি রেখে জয়েন করা হচ্ছে। তাহলে এর পাশে আর একটা ঘনক এঁকে দিই। এই আর একটা ঘনক আসবে। আর প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে 3টে ঘনককে জয়েন করার পর যে বস্তুটা তৈরি হলো, সেই বস্তুটার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত সেটা বার করতে দিয়েছে। তাহলে এবার একটা জিনিস ভালো করে দেখো তো, এই যে নতুন যে বস্তুটা তৈরি হলো, সেই বস্তুটার দৈর্ঘ্য কত? সেই বস্তুটার দৈর্ঘ্য এটা না? এটাই তো সেই বস্তুটার দৈর্ঘ্য। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে ওই বস্তুটার উচ্চতা। আর এটা কি? এটা হচ্ছে ওই বস্তুটার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে? এখান থেকে এইটুকু 5, এখান থেকে এইটুকু 5, আবার এখান থেকে এইটুকু কত? 5, আবার এখান থেকে এইটুকু 5। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে? টোটাল হচ্ছে 15। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত বা লেন্থ কত? লেন্থ হচ্ছে 15। আর উচ্চতা কত? উচ্চতা কিন্তু 5, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে উচ্চতা কত হচ্ছে? উচ্চতা 5। আর প্রস্থ কত? বি কত? বিও কিন্তু 5। তার মানে অ্যাকচুয়ালি যে ফিগারটা তৈরি হলো, সেই ফিগারটার লেন্থ কত? লেন্থ হচ্ছে 15। ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 5। আর হাইট কত? হাইট হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফিগারটা তৈরি হলো, এখানে কিন্তু এই ফিগারটার মধ্যে 3টে ঘনক আছে, কিন্তু এদেরকে যখন জয়েন করছি তখন কিন্তু লেন্থ, ব্রেথ আর হাইট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ব্রেথ আর হাইট একই থাকলেও লেন্থ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু আর ঘনক থাকলো না, এটা হয়ে যাচ্ছে আয়ত ঘনক। তো জানতে চেয়েছে যে বস্তুটার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। তাহলে লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, আর এখানে যে বস্তুটা তৈরি হলো সেটা হচ্ছে একটা আয়তঘনক। আর আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এবার ভ্যালু পুট করো। এল কত? এল হচ্ছে 15। বি কত? বি হচ্ছে 5। আবার বি কত? বি হচ্ছে 5। হাইট কত? হাইট হচ্ছে 5। এইচ কত? এইচ হচ্ছে 5। এল কত? এল হচ্ছে 15। ওকে, তাহলে এখানে কি আসছে? আলটিমেট 5-15 75। আবার এখানেও আসছে 5-15 75, আর এখানে আসছে 5-5 25। তাহলে 75 কত হয়? 150। তার মানে 2 ইন্টু 175। তাহলে 200 আর 150 মানে 350।
350 সেন্টিমিটার স্কোয়ার। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার বি, 13 বি। ঠিক আছে, নেক্সট। তারপর বলছে যথাক্রমে 8 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি শক্ত ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের দীর্ঘতম কর্ণটির দৈর্ঘ্য কত হবে? তো কর্ণের দৈর্ঘ্য বার করার আগে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, তো গলানোর ক্ষেত্রে কি বলেছিলাম? যে আয়তন সমান হবে। তাহলে এখানে এদিকে টোটাল আয়তন কত হচ্ছে? 8 কিউব যোগ 1 কিউব যোগ 6 কিউব, এটা ইকুয়াল টু নতুন যে ঘনকটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, তাহলে তার আয়তন হচ্ছে এ কিউব। দুটো আয়তন সেম হবে। তাহলে 8 কিউব কত? 512। 1 কিউব 1, 6 কিউব কত? 216। তাহলে এখানে কত হচ্ছে? এ কিউব। তাহলে এখানে 512 আর 1-এ 513 যোগ 216 ইকুয়াল টু এ কিউব। তাহলে 513 আর 200 কত? 713, তার মানে 729। তো এ কিউবের ভ্যালু কত আসছে? 729। তাহলে এ এর ভ্যালু কত আসছে? এ এর ভ্যালু হবে হচ্ছে 9। 9 কিউব করলে হয় 729। তাহলে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে বাহু কত আসছে? এ, তার সাথে যদি √3 গুণ করে দেই তাহলেই চলে আসবে কর্ণের দৈর্ঘ্য। তার মানে এ √3 ভ্যালু বার করতে হবে। কত হবে? 9√3। অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট কি বলছে? বলছে লোহার তৈরি 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে 8টি ছোট ছোট ঘনকের ঢালাই করা হয়। ঠিক আছে, প্রতিটি ছোট ঘনকের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ওকে, প্রত্যেকটা ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখানেও কিন্তু যেহেতু গলানোর কথা বলা হয়েছে, তাই বড় ঘনকটা যেটা ছিল তার আয়তন যা হবে, আর ছোট ছোট ঘনক যতগুলো ছিল তাদের, এখানে বলেছে 8টা ছোট ছোট ঘনক, তার মানে বড় যে ঘনকটা ছিল তার আয়তন যা হবে, 8টা ছোট ছোট ঘনকের মোট আয়তন কিন্তু সেম হবে। ওকে, তাহলে বড় ঘনকটার আয়তন কত হবে? বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 9, তার আয়তন মানে 9-এর কিউব করব। সেটা কার সাথে সমান হবে? সেটা সমান হবে এই যে 8টা ছোট ছোট ঘনক আছে, এই 8টা ছোট ছোট ঘনকের মোট আয়তনের সাথে সমান হবে। তাহলে এই একটা ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, তাহলে একটা ছোট ঘনকের আয়তন কত হবে? এ কিউব। তাহলে 8টা ছোট ঘনকের আয়তন কত হবে? 8 ইন্টু এ কিউব। ঠিক আছে, দুটো আয়তন সমান হয়ে গেল। এবার কি করব? এ এর ভ্যালু বার করতে হবে। তাহলে এ কিউব ইকুয়াল টু কি করছি? 9 কিউব বাই 8। ঠিক আছে, তাহলে এ কিউব ইকুয়াল টু উপরে যেমন 9 কিউব আছে তেমন 9 কিউব থাকছে, 8কে করে দিচ্ছি 2 কিউব। ওকে, তাহলে এ কিউব ইকুয়াল টু, এটাকে কি লেখা যেতে পারে? 9/2 তার কিউব লেখা যেতে পারে। তাহলে উভয় দিক থেকে কিউব কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু কি আসছে? 9/2। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 9/2, আর 9/2 মানে কি? 4.5। তো অ্যান্সার ডি, 15 ডি। নেক্সট বলছে একটি ঘনকীয় মেঝের ক্ষেত্রফল 192 মিটার। ওই ঘরে রাখা যেতে পারে এমন দীর্ঘতম রডের দৈর্ঘ্য নির্ণয় করো। ওই ঘরে রাখা যেতে পারে এমন দীর্ঘতম রডের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, আচ্ছা, এখানে কি বলছে? যে একটি ঘনকীয় ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192। আচ্ছা, তাহলে 192, এখানে মনে হচ্ছে অঙ্কটায় একটু সমস্যা আছে। 192, আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখছি। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192, তাই তো? 192, তার মানে ঠিক আছে, আমি এটা পরে দেখছি। তারপরটা কি বলছে? একটি আয়তঘনকের ভিত্তির ক্ষেত্রফল যদি 34 বর্গ সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি 3.5 সেন্টিমিটার হয়, তাহলে ঘনক্ষেত্রটির আয়তন কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এই যে 17 দাগ থেকে কিন্তু আয়তঘনকের অঙ্ক শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 17 দাগ থেকে আয়তঘনকের অঙ্ক শুরু হয়ে যাচ্ছে।
আচ্ছা, তো চলো, বলছে একটা আয়তঘনক আছে, সেই আয়তঘনকের ভূমির যে ক্ষেত্রফল, সেই ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 34 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আর উচ্চতা বলে দিয়েছে 3.5। আয়তন কত? দেখো, ডিরেক্ট মনে রাখবে, ভূমির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতাটা তুমি গুণ করে দাও, ভূমির ক্ষেত্রফল কত? 34, তার সাথে যদি তুমি উচ্চতাটা গুণ করে দাও, তাহলে ডিরেক্ট আয়তন চলে আসবে। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল তার মানে কি, ধরো এটা হচ্ছে একটা আয়তঘনক, এটা হচ্ছে একটা আয়তঘনক। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে লেন্থ, এটা কি? এটা হচ্ছে ব্রেথ। এবার ভূমি মানে হচ্ছে এইটা, তাহলে এই ভূমিটা কি? ভূমিটা একটা আয়তক্ষেত্র তো, তাহলে এখানে আয়তক্ষেত্রের এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এল ইন্টু বি, এল ইন্টু বি। এবার তার সাথে এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে কি চলে আসবে? পুরো যে আয়তঘনক আছে তার আয়তনটা চলে আসবে না? সেই কারণেই আমি বলছি যে ভিত্তির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতাটা আমি গুণ করে দিই, তাহলে চলে আসবে আয়তন। তাহলে 4 × 35 কত হয়? 4 × 35 140, 140-এর 40 বসে যাচ্ছে, হাতে থাকছে 1, 3 × 35 105, আর আগে 106, তাহলে একটার আগে, তাহলে 10। আচ্ছা, এখানে 34 আর 3.5, ক্যালকুলেশনে কোথাও ভুল হলো কি? 35×2 = 70, 4 × 35 140, 140-এর শূন্য হাতে 14, 3 × 35 105, আর 14 119। হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল ছিল, তাহলে অ্যান্সার কত হবে? 119, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি। ওকে, তারপরে নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, এই অঙ্কটা করা যেতে পারে, একটু দেখি তো। ঠিকই আছে, বলছে একটি ঘনকীয় ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192। তার মানে ঘনকের মেঝেটা কেমন? মেঝেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তার মানে এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। আর সেই এ স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 192। তাহলে এ এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালু হচ্ছে √192। ওকে, এবার বলছে কি যে এই ঘরে রাখা যেতে পারে এমন দীর্ঘতম রডের দৈর্ঘ্য। তার মানে কি? কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে, এর ভ্যালু চলে এসছে, কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? √3a। তাহলে এদিকে √3 গুণ করলাম, তাহলে এদিকেও √3 গুণ করতে হবে, √3 ইন্টু √192। ওকে, এবার এদিকে একটু ক্যালকুলেশন করতে হবে। যদি 192কে আমি 3 দিয়ে ভাগ করে দিই, কত হবে? 3 × 6 = 18, 3 × 4 = 12, মানে 64 × 3। এবার 64 যদি রুট থেকে বেরিয়ে যায়, কত হবে? 8 পড়ে থাকবে, এদিকে একটা √3 আছে, আবার এখানেও একটা √3 আছে, তাহলে √3 কত হয়? 3 হয়, তাহলে 8 × 3, মানে 3×8 = 24। তো অ্যান্সার কত হবে? 24 মিটার, 16C। নেক্সট। আচ্ছা, এবার কি বলছে যে 16 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার মাপের বাক্সে সবচেয়ে লম্বা রডটি কত দৈর্ঘ্যের? এই যে সব বারবার বলছি যে দীর্ঘতম রড বলুক, সবচেয়ে লম্বা রডটি বলুক, যাই বলুক না কেন, এইরকম সব সময় কর্ণের দৈর্ঘ্য বার করবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে। ওকে, তো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল? কি ছিল? √লেন্থের স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার। তো এখানে লেন্থ কত? 16, তাহলে কি করব? 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার কত হয়? 256। 12 স্কোয়ার কত হয়? 144। 10 স্কোয়ার কত হয়? 100। তাহলে 256 আর 144, 200 আর 100 কত? 300, তার মানে 400, মানে √500। তাহলে √500কে কি লেখা যেতে পারে? 5 × 100। 100 যদি রুট থেকে বেরোয় কত হবে? 10, আর এদিকে পড়ে থাকবে √5, মানে 10√5, অ্যান্সার এ। তারপর
এটাও সেম অঙ্ক, 10 মিটার 10 মিটার 5 মিটার মাপের একটি ঘরে স্থাপন করা যেতে পারে, দীর্ঘতম স্তম্ভটির দৈর্ঘ্য কত হবে? তাহলে কি ফর্মুলা? √অফ লেন্থের স্কোয়ার। বারবার ফর্মুলা লিখছি যাতে তোমাদের সুবিধার জন্য, যাতে মনে মনে গেঁথে যায় একদম। হাইটের স্কোয়ার, লেন্থের স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, ব্রেথের স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, হাইটের স্কোয়ার মানে 5-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার কত? 100। এখানে 10-এর স্কোয়ার কত? 100। 5-এর স্কোয়ার কত? 25। তাহলে এখানে কত হচ্ছে? 200 যোগ 25 মানে 225। কার স্কোয়ার করলে 225 হয়? 15। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার ডি। নেক্সট বলছে, যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, উচ্চতা অর্ধেক করা হয় এবং প্রস্থ যদি 3 গুণ করা হয়, তাহলে এর আয়তন কত হবে? আয়তনের কি পরিবর্তন হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে লেন্থ কি বলছে? লেন্থ দ্বিগুণ করা হচ্ছে, তার মানে 1 থেকে 2 হচ্ছে লেন্থ। আর হাইট অর্ধেক করা হচ্ছে, মানে হাইট হচ্ছে 2 থেকে 1। আর প্রস্থ মানে ব্রেথ, সেটা 3 গুণ করা হচ্ছে, 1 থেকে হচ্ছে কত? 3। তাহলে জানতে চেয়েছে আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত হবে? লেন্থ কত ছিল? 1, হাইট কত ছিল? 2, আর ব্রেথ ছিল 1। প্রথমে ছিল আয়তন এত। এখন আয়তন কত ছিল? এখন আয়তন কত হলো? এখন লেন্থ কত? 2, হাইট কত? 1, ব্রেথ হচ্ছে 3। তাহলে অ্যাকচুয়ালি ভলিউম 2 থেকে কত হয়ে যাচ্ছে? 6। তার 2 থেকে 6 হওয়া মানে 1 থেকে 3। তাহলে কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। 20-র সি অ্যান্সার। ঠিক আছে, 20-র সি। তারপরে নেক্সট কত দাগ হবে? 21 দাগ। বলছে একটি বাঁশের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 4:3:2। যদি দৈর্ঘ্য 50% বৃদ্ধি পায়, উচ্চতা 40% হ্রাস পায়, তাহলে নতুন আয়তনের সাথে বাক্সের, ওটা বাক্স হবে সরি, বাক্সের পুরনো আয়তনের অনুপাত কত? খুব মজার একটা অঙ্ক এটা। এমন একটা অঙ্ক, এই যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটার কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, এই অনুপাতটা ছাড়াই জাস্ট এইটুকু ইনফরমেশন দিয়েই কিন্তু পুরো অঙ্কটা করা যায়। শুধু তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য এইটা দিয়ে দিয়েছে। দেখো, বলছে যে লেন্থ 50% বৃদ্ধি পাবে, মানে লেন্থ যদি 2 থাকে তাহলে তার 50% মানে কত হচ্ছে? 1। 2-এর 50% কত? 1, তাহলে 1 বেড়ে যাবে 3। আর উচ্চতা 40% হ্রাস পাবে, তাহলে 40% মানে কত? 20%-এর ডাবল মানে 2/5। তার মানে উচ্চতা যদি 5 থাকে, কত কমে যাবে? তার 40% মানে 2 কমে যাবে, কত হবে উচ্চতা? 3। ওকে, এইবার এখানে ব্রেথের কথা কিছু বলিনি, প্রস্থের কথা কিছু বলিনি। তার মানে প্রস্থ আগে যা ছিল এখনও তাই থাকবে, মানে আগে যদি 1 থাকে এখনও 1 থাকবে। এবার জানতে চেয়েছে যে নতুন আয়তনের সাথে বাক্সের পুরনো আয়তনের অনুপাত কত। ঠিক আছে, তাহলে আগে আয়তন কত ছিল? লেন্থ ছিল কত? 2, হাইট কত? 5, ব্রেথ হচ্ছে 1। তার মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট কত হচ্ছে? 2 ইন্টু 5 ইন্টু 1 মানে 10। আর এখন আয়তন কত হচ্ছে? লেন্থ কত? 3, হাইট কত? 3, ব্রেথ কত? 1। তার মানে 3 ইন্টু 3 ইন্টু 1 মানে 9। ওকে, তাহলে আগে আয়তন ছিল 10, এখন আয়তন হলো কত? 9। তো কি জানতে চেয়েছে? যে নতুন আয়তনের সাথে, তাহলে নতুন আয়তন কত হলো? 9। পুরনো আয়তনের অনুপাত কত হবে? পুরনো আয়তন কত ছিল? 10। তাহলে অ্যান্সার কত হবে? 9:10। অ্যান্সার এ, 21-এর এ। নেক্সট বলছে একটি আয়তঘনকের 3টি সমান্তরাল পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে 5 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার স্কোয়ার, 16 সেন্টিমিটার স্কোয়ার আর 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ঘনকটির আয়তন কত হবে? ঠিক আছে, 3টি সমান্তরাল পৃষ্ঠ, তার মানে কি? তার মানে লাস্টে আয়তঘনকের একদম শেষে একটা ফর্মুলা পড়িয়েছিলাম যে 3টে সংলগ্ন তলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স, ওয়াই আর যদি জেড হয়, তাহলে ওই আয়তঘনকটির আয়তন কত হবে? ভি = √অফ এক্স, ওয়াই, জেড।
মনে আছে? এক্সের ভ্যালু এখানে কত? 5, ওয়াইয়ের ভ্যালু কত? 16, জেডের ভ্যালু কত? 20। তাহলে এখানে কত হচ্ছে? 580 ইন্টু 20 মানে 8 দুগুণ 16, অর্থাৎ 1600। তাহলে রুট 1600 তার মানে কত হচ্ছে? 40 সেন্টিমিটার কিউব। অ্যান্সার ডি, 22-এর ডি। নেক্সট কি বলছে? 12 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার আকারের একটি বাক্স তৈরি করতে প্রয়োজনীয় কার্ডবোর্ডের ক্ষেত্রফল কত? তার মানে এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে আয়তঘনকটার লেন্থ দেওয়া আছে কত? 12, ব্রেথ দেওয়া আছে কত? 14, আর হাইট দেওয়া আছে কত? 8। হাইট দেওয়া আছে 8। তো জানতে চেয়েছে এই আকারের, এই লেন্থ 12, ব্রেথ 14, হাইট 8, এই আকারের একটা বাক্স তৈরি করতে কতটা কার্ডবোর্ডের প্রয়োজন হবে। ঠিক আছে, এই যে কার্ডবোর্ডের প্রয়োজন হবে কতটা, তার মানে কি ভিতরটা থাকবে ফাঁকা, জাস্ট ফেসগুলো যে তলগুলো আছে সেই তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলেই প্রয়োজনীয় যে কার্ডবোর্ড লাগবে, যে কার্ডবোর্ডের প্রয়োজনটা হবে তার ক্ষেত্রফলটা চলে আসবে। মানে কার্ডবোর্ডের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সেম। এখানে জাস্ট কনফিউজ করে দেওয়ার জন্য সমগ্র তলের ক্ষেত্রফল না বলে কার্ডবোর্ডের ক্ষেত্রফল বলে দিয়েছে। কার্ডবোর্ডের ক্ষেত্রফল মানেই কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে এখানে লেন্থ কত? লেন্থ হচ্ছে 12, ব্রেথ কত? 14, ব্রেথ কত? 14, হাইট কত? 8, হাইট কত? 8, আর লেন্থ কত? লেন্থ হচ্ছে 12। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 14 দুগুণ 28-এর 8 হাতে 2, 14 একে 14 আর 2 16, 168। 8 14 কত হয়? 112, আর 8 12 কত হয়? 96। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 168 আর 100, 268, 268, আর এদিকে 96 আর 12 108। তাহলে 268 আর 100, 368, 368 আর 8-এ 376। তাহলে 2 ইন্টু 376, তাহলে কত হচ্ছে? 6 দুগুণ 12, 2 হাতে 1, 37 দুগুণ 74 আর 1-এ 75, মানে 752 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার ডি, 23-এর ডি। নেক্সট কি বলছে? 12 মিটার বাই 15 মিটার বাই 20 মিটার মাপের একটি ঘরের 4টি দেওয়াল 2 বর্গ মিটার হারে সাদা করতে কত টাকা খরচ হবে? সাদা রং করতে বা হোয়াইট ওয়াশ করতে কত টাকা খরচ হবে? তাহলে কি করতে হবে? যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। এবার প্রতি বর্গ মিটারে যদি 2 টাকা করে খরচ হয়, তাহলে পুরো 4 দেওয়ালের ক্ষেত্রফলটা রং করতে, মানে পুরো 4 দেওয়ালটাকে রং করতে কত খরচ হবে তার সাথে 2 গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি দেওয়া আছে আমাদের কাছে? লেন্থ দেওয়া আছে 12, ব্রেথ দেওয়া আছে 15, আর হাইট দেওয়া আছে কত? 20। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি শিখেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। 4 দেওয়ালের ক্ষেত্রফল চলে আসলো এত বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে 2 টাকা করে খরচ হবে, তাহলে এর সাথে যদি আমি 2 গুণ করে দেই তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ কত? 12 যোগ 15 ইন্টু হাইট, হাইট কত? 20 ইন্টু 2। তাহলে কত হচ্ছে? 20 দুগুণ 40 দুগুণ 80, 80 গুণ এখানে কত হচ্ছে? 27। তাহলে 4 7 আর 108-এর ডবল 216, মানে 2160। 24-এর ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে একটি আয়তঘনকের ক্ষেত্রকার জলাধারের ক্ষমতা, ধারণ ক্ষমতা 62,000 লিটার। যদি ট্যাঙ্কটির দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে 2.5 আর 10 মিটার হয়। দেখো গভীরতা মানে আলাদা কিন্তু কিচ্ছু না। ওকে, ট্যাঙ্কের গভীরতা মানে
সেটা কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতার সাথে সিমিলার। ওকে, তাহলে দৈর্ঘ্য কত? 2.5 মিটার একটা পুকুর বা একটা ট্যাঙ্ক, এক্ষেত্রে উচ্চতা মানে কিন্তু সেটার গভীরতাকে বোঝায়। ওকে, তাহলে দৈর্ঘ্য কত? 2.5, গভীরতা কত? 10, তাহলে প্রস্থটা জানতে চেয়েছে। আর ধারণ ক্ষমতা কত বলছে? ধারণ ক্ষমতা হচ্ছে 62,000 লিটার। ঠিক আছে তো, 62,000 লিটার। এবার দেখো এখানে একটা জিনিস, এখানে কিন্তু আছে লিটারে, আর এগুলো আছে কিন্তু সব মিটারে, আর অ্যান্সারও কিন্তু মিটারে আছে। তাহলে এই যে লিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়ে যেতে হবে, মানে কি মিটার কিউবে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি যে 1 মিটার কিউব বা 1000 লিটার, 1000 লিটার এটা মানে কিন্তু 1 মিটার কিউব। ওকে, তাহলে 62,000 লিটার সেটা মানে কত মিটার কিউব হবে? অবশ্যই 62 মিটার কিউব হবে। তাহলে দেখো লিটার থেকে কিন্তু আমি মিটার কিউবে কনভার্ট করে নিয়ে আসলাম কাকে? না, আয়তনকে। এবার আমরা কি জানি? আমরা জানি আয়তন ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এখানে হাইট মানে কি? হাইট মানে হচ্ছে গভীরতা। তাহলে এখানে ভিটা কত? ভিটা হচ্ছে 62। আর লেন্থ কত? লেন্থ হচ্ছে 2.5। আর ব্রেথ কত? ব্রেথটা বার করব, প্রস্থটা বার করব। আর হাইট বা গভীরতা কত? 10। তাহলে এখানে 62, 25 ইন্টু 10 করলে 2.5 ইন্টু 10 করলে কত হয়? 25, 25 বি। তাহলে অ্যাকচুয়ালি ব্রেথ কত আসছে? 25 দুগুণ 50, 12 পয়েন্টের জন্য হবে 0। তাহলে এখানে কত হচ্ছে? 2.4। 2.4 দিয়ে যেটা আছে সেটাই হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 25-এর বি। তারপর বলছে 21 মিটার লম্বা, 12 মিটার উঁচু আর 36 সেন্টিমিটার পুরু একটি দেওয়াল তৈরি করতে কতগুলি ইট লাগবে যদি প্রতিটি ইটের পরিমাপ 28 সেন্টিমিটার বাই 18 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার হয়? তাহলে দেখো টোটাল যে দেওয়ালটা যে দেওয়ালটা তৈরি হবে তার দৈর্ঘ্য এত, উচ্চতা এত, প্রস্থ এত। ঠিক আছে, তাহলে ওই যে দেওয়ালটা তৈরি হবে সেই দেওয়ালের আয়তন কত? এক্ষেত্রেও কিন্তু আয়তনটা সমান করতে হবে। 21 মিটার ইন্টু 12 মিটার ইন্টু 36 সেন্টিমিটার, এটা হচ্ছে পুরো দেওয়ালটার আয়তন। এবার ওই দেওয়ালটা তৈরি হবে ইট দিয়ে। ঠিক আছে, তাহলে একটা ইটের আয়তন কত? একটা ইটের আয়তন 28 সেন্টিমিটার বাই 18 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার হচ্ছে একটা ইটের আয়তন। তা ধরে নিলাম টোটাল এনটা ইটের প্রয়োজন হবে, তাহলে ওই এনটা ইটের আয়তন যা হবে পুরো দেওয়ালটার আয়তনও তাই হবে। তাহলে একটা ইটের আয়তন কত? এত। তাহলে এনটা ইটের আয়তন কত হবে? এত ইন্টু এন। ঠিক আছে, বোঝা গেল? এবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে এন এর ভ্যালু বার করতে হবে। কিন্তু দেখো এখানে এককগুলো কিন্তু ওলট পালট আছে। ঠিক আছে, এককগুলোকে সেম এককে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এখানে সবকটাই সেন্টিমিটারে আছে, 28, 18, 6, 36টাও সেন্টিমিটারে আছে, কিন্তু 21 আর 12 কিন্তু সেন্টিমিটারে নেই। তো আমরা কি জানি? আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 21 মিটার মানে কত হবে? 2100 সেন্টিমিটার। 12 মিটার মানে হচ্ছে 1200 সেন্টিমিটার, ব্যাস। আর সবগুলো সেম আছে। 36 এন, এটা কত? 28, এটা কত? 18, এটা হচ্ছে 6। তাহলে 6 দিয়ে যদি কেটে দিই কত হবে? 6 6 36। 6 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 3। আর 3 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে? 700। এটা 7 দিয়ে চলে যাবে, কত হবে? 100। 7 দিয়ে গেলে এটা হয়ে যাবে কত? 4। আবার 4 দিয়ে যদি কেটে দিই এটা হয়ে যাবে কত? 300। তাহলে অ্যাকচুয়ালি এন এর ভ্যালু কত আসছে? 3-এর পিঠে 4টে শূন্য, অ্যান্সার বি। টোটাল এতগুলো ইটের প্রয়োজন হবে। নেক্সট বলছে একটি আয়তঘনকের বাহুগুলির অনুপাত 3:4:5 আর আয়তন কত? 480।
তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যে পার্থক্য কত? তাহলে আয়তঘনকের বাহু তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 3x, প্রস্থ ধরে নিচ্ছি 4x, আর হাইট ধরে নিচ্ছি 5x। ওকে, আর আয়তনটা বলে দিয়েছে কত? আয়তনটা বলে দিয়েছে মানে ভি ইকুয়াল টু বলে দিয়েছে 480। আমরা আবার কি জানি? ভি ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা আমরা জানি। এটা ইকুয়াল টু কত বলেছে? 480। লেন্থ আবার কত ধরেছি? 3x, ব্রেথ কত ধরেছি? 4x, আর হাইট কত? হাইট হচ্ছে 5x। এটা ইকুয়াল টু 480। ঠিক আছে, তাহলে 3 4 12, 5 12 60, 60x³ ইকুয়াল টু 480। তাহলে এখান থেকে 0 0 কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে 6 48। তাহলে x³ এর ভ্যালু কত? 8। তাহলে x এর ভ্যালু কত হবে? 2। ওকে, তাহলে x এর ভ্যালু যদি চলে আসে 2, তাহলে এখান থেকে লেন্থ কত হবে? 3 ইন্টু 2 মানে 6, 4 ইন্টু 2 মানে 8, 5 ইন্টু 2 মানে 10। তাহলে লেন্থ, ব্রেথ আর হাইট সেটা কিন্তু পেয়ে গেলাম। এবার জানতে চাইছে যে ক্ষুদ্রতম বাহু আর বৃহত্তম বাহু। তাহলে এদের মধ্যে সব থেকে লেন্থ, ব্রেথ আর হাইটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? লেন্থ। আর বৃহত্তম কোনটা? হাইট। এদের মধ্যে পার্থক্য, তার 10 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 4। তাহলে অ্যান্সার কত হবে? ডি, 27-এর ডি অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট বলছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এত এত এত, 24 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। এটি গলিয়ে একটি ছোট ঘনক তৈরি করা হয়। যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয় তাহলে গঠিত ঘনকের সংখ্যা কতগুলো হবে? ছোট ঘনক তৈরি করা হয় আর প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার, তাহলে কতগুলো ঘনক তৈরি হবে? তাহলে একটা বড় আয়তঘনককে গলিয়ে ছোট ছোট ঘনক তৈরি করা হচ্ছে যাদের বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। তাহলে টোটাল কতগুলো ঘনক তৈরি হবে? ওকে, তাহলে কি হবে? এখানে আয়তঘনকটার যা আয়তন সেটা কার সাথে সমান হবে? না, যে ছোট ছোট ঘনকগুলো তৈরি হচ্ছে সেই ছোট ছোট ঘনকগুলোর মোট আয়তনের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে আয়তঘনকটার আয়তন কত হবে? দৈর্ঘ্য, তাহলে আয়তঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে আয়তন কত হবে? 24 ইন্টু 18, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই আয়তনটা কার সাথে সমান হবে? না, এই যে ছোট ছোট ঘনক, যতগুলো ছোট ছোট ঘনক তৈরি হবে, ধরে নিলাম এনটা ছোট ছোট ঘনক তৈরি হবে, আর প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত? 6। তাহলে প্রত্যেকটার আয়তন কত হবে? 6-এর কিউব। এবার এই যে 6-এর কিউবকে কি লিখতে পারি আমি? 6 ইন্টু 6 ইন্টু 6। তাহলে একটার আয়তন এত, ধরে নিচ্ছি এনটা ছোট ছোট ঘনক তৈরি হবে, তাহলে এনটার আয়তন কত হবে? এন ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6। ক্লিয়ার, বোঝা গেল? আর দুটো আয়তন সমান হবে, বড় আয়তঘনক এবং যে ছোট ছোট ঘনকগুলো তৈরি হবে সেই ছোট ছোট ঘনকগুলোর টোটাল আয়তন বড় আয়তঘনকের আয়তনের সাথে সমান হয়ে যাবে। আমি এখানে সেটাই করেছি। এবার কেটে দিই, যদি 6 দিয়ে কেটে দিই এটা কত হবে? 4। আবার এটাকে যদি 6 দিয়ে কাটি কত হবে? 3। এটাকে যদি 6 দিয়ে কেটে দিই কত হবে? 2। তাহলে 3 দুগুণ 6, 4 6 24। তাহলে এন এর ভ্যালু কত আসছে? 24। তো অ্যান্সার সি, 28-এর। নেক্সট কি বলছে? একটি বরফ রাখার রেফ্রিজারেটর 36 সেন্টিমিটার গভীর, 16 সেন্টিমিটার উঁচু আর 12 সেন্টিমিটার চওড়া। প্রতিটি ঘনকাকার বরফের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হলে এটি কতগুলি বরফের ঘনক ধারণ করতে পারে? একদম সেম অঙ্ক। ঠিক আছে, একটা রেফ্রিজারেটর, তার মধ্যে কতটা বরফ ধরবে? না, ওই রেফ্রিজারেটরের যে আয়তন সে আয়তনের সমান পরিমাণ বরফ ধরবে। তার মানে ওর মধ্যে যদি 10টা বরফ যদি ধরে, কথার কথা, যদি ওর মধ্যে 10টা বরফ ধরে তাহলে ওই 10টা বরফের যতটা আয়তন হবে, টোটাল আয়তন, সেটা কার সাথে সমান হবে? পুরো রেফ্রিজারেটরের আয়তনের সাথে সমান হবে। ওকে, তাহলে এখানে রেফ্রিজারেটরের আয়তন কত? 36 ইন্টু 16 ইন্টু 12। এটা কার সাথে সমান হবে? টোটাল যতগুলো বরফ আছে
টোটাল বরফের আয়তনের সাথে সমান হবে। এখানে একটা বরফের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর বরফগুলো কিন্তু সব ঘনকাকার। তাহলে একটা বরফের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, বা একটা বরফের বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে তার আয়তন কত হবে? 4 এর কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4। ঠিক আছে, ধরে নিচ্ছি এনটা বরফ আছে, তাহলে এনটা বরফের আয়তন কত হবে? ইন্টু এন। তাহলে এন এর ভ্যালু বার করতে হবে। তাহলে 4 নং 36, এটা যদি 4 দিয়ে কাটি, 4 4 16, এটা 4 দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে 3 4 12, 9 12 108। তাহলে অ্যান্সার কত হবে? 108, 29-এর সি। ঠিক আছে, তারপর বলছে 1 সেন্টিমিটার পুরু আর 9 সেন্টিমিটার প্রস্থ আর 81 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি আয়তঘনক্ষেত্রীয় ধাতব প্লেট গলিয়ে একটি ঘনক তৈরি করা হলো। তাহলে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাহলে একটা ঘনক তৈরি করা হচ্ছে, তার মানে কি? গলিয়ে ঘনক তৈরি করা হচ্ছে, তাহলে যে ঘনকটা তৈরি হলো সেই ঘনকের আয়তন, আর আগে যে আয়তঘনকটাকে গলিয়ে ঘনকটা তৈরি করা হয়েছিল সেই আয়তঘনকটার আয়তন, দুটোই অ্যাকচুয়ালি সেম হবে। ঠিক আছে, আর এখানে আয়তঘনকটার আয়তন তাহলে কত হবে? 1 ইন্টু দৈর্ঘ্য কত 1, প্রস্থ কত 9, আর উচ্চতা কত 81। এবার এই আয়তঘনকটা গলিয়ে একটা ঘনক তৈরি করা হচ্ছে, ঘনকটার বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ, তাহলে আয়তন কত হবে? এ কিউব। দুটো আয়তন সেম হবে, তাহলে এ কিউব ইকুয়াল টু, এখানে কত হচ্ছে? 729। তাহলে এর ভ্যালু কত হবে? 9, 9-এর যদি কিউব করি তাহলেই হয় 729। ঠিক আছে, জানতে চেয়েছে ঘনকটার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। তো ঘনকটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? 6a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে a স্কোয়ার কত? a স্কোয়ার হচ্ছে 81, বার করতে হবে 6a স্কোয়ার, উভয় দিকে 6 গুণ করে দাও, তাহলে 81 ইন্টু 6, 6 কে 6, 6 48, 486, 30-এর সি অ্যান্সার। ঠিক আছে, চলো কমপ্লিট হলো। একটা ভিডিওতে ঘনক এবং আয়তঘনকের যত অঙ্ক এসছিল 2018 থেকে শুরু করে 2025 পর্যন্ত মোটামুটি সমস্ত অঙ্ক কিন্তু কভার করা হয়ে গেল। ঠিক আছে, একটা ভিডিওতে। এরপরে আসবে পার্ট 2। পার্ট 2-তে আর একটা চ্যাপ্টারের যত অঙ্ক এসএসসি জিডিতে এসছিল থিওরি সহ, থিওরি সামারি সহ, সেখানে কিন্তু ডিসকাস করা হবে। সম্ভবত এরপরে আমি শুরু করব বেলন বা সিলিন্ডার। ঠিক আছে, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।